মারিয়ার মনে আকুপাকু করছে বাইরে যাওয়ার জন্য। ওখানকার শোরগোল দোতলা অবধি শোনা যাচ্ছে, অথচ বসা একা, ওকে রেখে যেতেও পারছে না। শেষে এখান থেকে তাকে সুমনা বেগম উদ্ধার করলেন। ঘরে ঢুকে বলেন, ওর কাছে আমি বসছি মারিয়া, তুমি নিচে গেলে যাও। মারিয়া দ্বিধাদ্বন্দ্বে পড়ল, যাবে কি না। বর্ষা মলিন মুখশ্রী। বেলাল কেঁদে কেটে যাওয়ার পর থেকে এক ফোঁটা হাসেনি সে। মারিয়া সিদ্ধান্তহীন দৃষ্টিতে চেয়ে রইল তার মুখের দিকে। বর্ষা তাকালো, হাসার চেষ্টা করে বলো, যা, আমি তো একটু পরেই আসবো। মারিয়া স্বস্তি পেল, ঝটপট উঠে গেল বিছানা থেকে। শফত পায়ে চলল নিচে। সাদিপ নতুন আরেকটা পাঞ্জাবি গায়ে চড়িয়ে বেরিয়েছে। তার মন মেজাজ খারাপ। যেটুকু আরও খারাপ হলো প্যান্ডেলে এসে পিউকে দেখে। ওর গায়ে মেরুন লেহেঙ্গা দেখে প্রথমে মন কাড়া লাগলেও এখন লাগছে ভীষণ বাজে। ম্যাচিং হয়েও হলো না। আফসোস। সাদিপ দাঁড়িয়ে থাকলো। পিউ বরের জুতো নিয়ে গভীর আলোচনায় ব্যস্ত শান্তাদের সাথে। সে বুকের সাথে হাত ভাঁজ করে চেয়ে রইল ওর দিকে। অল্প অল্প হাওয়া পিউরের চুল উড়ে মুখে পড়ছে। কথার ফাঁকে সে গুজে নিচ্ছে কানে। ডাগর ডাগর চোখ দুটো আরও বড় হচ্ছে আলোচনায়। সাদিপের প্রায় বিগড়ে যাওয়া মেজাজ প্রশান্তি নিয়ে ফিরে এলো। দৃষ্টি বিরল মুগ্ধতা। আরও একবার ঘোষণা করলো, মেয়েটাকে তার চাই। কবে, কিভাবে, কোন দিন পিউকে এত মনে ধরেছে সে জানে না। চোখের সামনে দেখতে দেখতে খুইয়েছে হৃদয়। পিউ একটু বড় হওয়ার পর থেকে সাদিপের বসন্ত কেটেছে ওর নামে। হয়তো পিউ এত চঞ্চল ছটফটে বলেই এই মন হারানোর সংখ্যা নেই দিনক্ষণ। তবুও সাদিপ জানে পিউ তার অন্তঃকরণ অংশ। ওকে একটু হাসতে দেখলে বাঁ পাশে ব্যথা হয়, বুক ধুকপুক করে। পিউরের হাতে ঠান্ডা জল তার তৃষ্ণা মেটায়। এর নাম কি? ভালোবাসা? না, তাহলে নিঃসন্দেহে সে জানাবে। পিউকে সে ভালোবাসে, বহুদিন, বহু আগে থেকে ভালোবাসে। শুধু মেয়েটা বড় হোক, ভার্সিটি গণ্ডি পা রাখুক, একদম সোজাসুজি পুরো পরিবারকে জানাবে সে। বড় চাচুর কাছে চেয়ে নেবে ওকে। এই তো আর কিছুদিন অপেক্ষা। এই ভাইয়া, এখানে কি করছো? এদিকে এসো। পিউ হঠাৎই ডেকে ওঠে। ধ্যান ভাঙল তার। নড়েচড়ে পা বাড়ালো। প্রতিটি কদমে শান্ত চোখে দেখতে থাকে পিউর মুখখানি। এই ছোট্ট চেহারা, কি মায়া, কি স্নিগ্ধতা, কি শান্তি। কাছে এসে দাঁড়াতে পিউ ব্যস্ত কণ্ঠে বলল, বরের জুতো চুরি করেছি বুঝলে, এখন এটা লুকাতে হবে। তুমি একটু বুদ্ধি দাও তো, কোথায় লুকাই? সাদিপ মুহ থেকে বেরিয়ে আসে। নিজেকে সামলানো অনবদ্য ক্ষমতা তার। বাকি প্রেমিকদের মতো পিয়সীর দিকে হাঁ করে তাকিয়ে থাকে না। পিউ কোনো দিন বলতো পারবে না এরকম দেখেছে। সে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলো, বাড়ির ভিতরে রাখবি না? ঠিক হবে না, কারো হাতে পড়লে সমস্যা। শান্ত বলো, আমি তো সেটাই বলছি, কোথায় রাখা যায়? তারা পাঁচজন চিন্তায় পড়ল। বাকিদের একটা হলে পুষ্প চিন্তা। কারণ দুটো। সে ক্ষণে ক্ষণে সতর্ক চোখে ইকবালকে দেখছে। এই তো বরযাত্রীর সাথে কবজি ডুবিয়ে খেতে বসেছে লোকটা। হাসি ধরেছে না, দাঁত কপাটি সব উন্মুক্ত। পুষ্প রাগ হলো, নাকের পাটা ফুলে উঠল। তাকে দুশ্চিন্তা মেরে ফেলে এই লোকটা খাচ্ছে। সুপ্তি অনেকক্ষণ ভাবলো, আইডিয়া মাথায় আসছে। হই হই করে বলল, পেয়েছি। আচ্ছা, ধানের ঘরে রাখলে কেমন হয়? ওখানে তো কেউ যাবে না। সাদিপ বলো, বুদ্ধিটা খারাপ না। পি বলো, রেখে আসি তাহলে। যা। সৈকতের পায়ের আওয়াজ নিঃসন্দেহে পিউরে 10টা পায়ের সমান। সে পা থেকে জুতো খুলে হাতে নিয়ে এগোবে, এর মধ্যেই রোহান ছুটে এলো। রুম্পা বেগম ওকে দেখে খবর পাঠিয়েছে, বরের হাত ধোয়াতে হবে। পুষ্প অমনি সময় হলে যেত, কিন্তু যেখানে ইকবাল স্বয়ং উপস্থিত সেখানে প্রশ্নই ওঠে না। ওই লোক এমনিতেই সন্দেহবাতিক। শান্তা, সুপ্তি ছোট মানুষ। এতগুলো ছেলের মধ্যে তাদের একা পাঠানোর লাভ হবে? পুষ্প বলল,
পিউ তুই যা। পিউরে বুক ছ্যাঁত করে উঠল। মাথা খারাপ? ধূসর তাকে আসত রাখবে? জুতো নিয়ে গিয়ে কতগুলো সুরা সে পড়েছে। আর যাওয়া যাবে না। 19-20 হলে সর্বনাশ, ধূসর ভাই জিন্দা কবর দিয়ে দেবে। সাদিপ ভাবল যে মানা করবে। এর আগে পিউ বলো, না না আমি যাব না। কেন? আমি এসব পারবো না। মৈত্রী আপু কই? ওনাকে তো আর দেখলাম না। কল দিচ্ছি। পুষ্প ফোন ওঠালো। সাদিপ বাধা দিল, না থাক, দিস না। শালিদের মধ্যে আর কেউ নেই। এই তো মারিয়া আপু আসছে। মারিয়া এক্ষুনি উজ্জ্বল পায়ে এসে সবাই ভিড়ল। সাদিপকে দেখতেই মুখ ঘুরিয়ে ফেলল আরেক দিকে। মারিয়া কপাল কুঁচকে ভেঙচি কাটল মনে মনে। এই লোক কি ভাবল যে অন্যদিকে মুখ ফেরালো আর সেই অপমানিত হয়ে গেল। অসহ্য। সে আস্ত সাদিপকে ছুঁড়ে ফেলল মাথা থেকে। বাকিদের দিক চেয়ে বলল, আমাকে নিয়ে কথা হচ্ছিল। পুষ্প বলল, হ্যাঁ তোকে দরকার। বল কি করতে পারি? বরের হাত ধোয়াতে হবে। এটার এমন কি? সেটাই তো। এই সামান্য কাজে আবার কেউ যেতে চাইছে না। তুমি বাকি। তুমিও যাও। যাচ্ছি, কিন্তু হ্যাঁ, টাকা পয়সা যা পাবো সেটা শুধু মেয়েদের, ছেলেরা কিন্তু ভাগ পাবে না। সাদিপ ইঙ্গিত বুঝে তাকালো। নাক মুখ কুঁচকে বলল, এমন ভাব করছো যেন আমি থালা নিয়ে বসে আছি, যে সে হাত ধুয়ে কখন টাকা আনবে আর আমাকে দেবে। মারিয়া পুষ্পতিকে চেয়ে বলল, আমি কি কারো নাম বলেছি? অহৈতুক লোকজন খেপে যাচ্ছে কেন? সাদিপ পুষ্পকে বলল, নাম বলেনি মানে কথাটা আকাশে ছুঁড়েছে আর সেটা এসে পড়েছে আমার গায়ে। খেপে যাওয়া স্বাভাবিক না। মারিয়া বলল, বুঝলাম না পুষ্প, আজকাল ছেলেরা এত সেমি টাইপের কেন হয়? সম্মান টরমান নেই এদের, যেখানে সেখানে বা হাত দিয়ে চলে আসে। পুষ্প তুই বলে দে, আমি সাদিপ মানুষ বুঝে কথা বলি। আমি তো তাকে বলিনি কিছু। সে অযথা উত্তর করছে কেন? আজব মেয়ে মানুষ এত হ্যাংলা কেন? রেগে মেগে উঠল মারিয়া। এই পুষ্প, এইসব লোকেকে থামতে বলো ভাই। বলিনি, না হলে কিন্তু খুব খারাপ হবে। পুষ্প তুই বলে দে, আমি কারো কর্মচারী নই যে হুকুম মেনে চলবো। থামতে বললে থামবো, নিজের মতো চলুক না। আমি তো কিছু বলিনি, শুধু আজে বাজে কথা বলতে মানা করো। আমার মুখ, আমার ইচ্ছে, যা মন চায় তাই বলবো। পুষ্প একবার মারিয়ার দিকে তাকিয়ে একবার সাদিপের দিকে। মাঝখানে সে পড়েছে মহাবিপদে। শান্ত সুপ্তি পিউ তিনজনে হাঁ করে শুনছে সব। একটা কথাও কেউ বুঝতে পারছে না এরা ঝগড়া করছে কেন। কথা কাটাকাটি চরম পর্যায়ে যেতে পুষ্প খেয়ে হারালো। দুহাতে তুলে চেঁচিয়ে বলল, ও প্লিজ চুপ করো তোমরা। দুজনে হাঁ করে থেমে যায়। মারিয়া ফের ভেঙচি কেটে আরেক দিক ফিরল। সাদিপও বিরক্ত নিয়ে ঘুরে গেল। পুষ্প বলল, এটা বিয়ে বাড়ি, তোদের ঝগড়া করতে হলে অন্য কোথাও যাও। মারিয়া বলল, আমার বয়ে গেছে যার তার সাথে ঝগড়া করতে। সাদিপও বললেন, আমারও বোধ হয় খেয়ে দিয়ে কাজ নেই। এর মধ্যে রাস্তা বেরিয়ে একটা কুকুরে ঘেউ ঘেউ শুনে আসা ভালো। মারিয়া ঘুরে বলল, খুব খারাপ হয়ে যাচ্ছে। সাদিপও ঘুরে তাকালো। হলে হচ্ছে, কি করবেন? রাগে মুখ লাল হয়ে এলো মারিয়া। আপনাকে আমি। সাদিপ বিনা বিলম্বে বলল, কি আমাকে হুমকি দিতে এত তোতলান? সে আবার আসে সাদিপের সাথে লাগতে। পুষ্প উত্তেজিত হয়ে বলল, এই তোমরা চুপ করো ভাই প্লিজ। আসল কাজ কিছুই হচ্ছে না। দুজনে নিশ্চুপ, অথচ একে অপরকে ক্ষুব্ধ নজরে দেখছে। পুষ্প দুটোকে পুরোপুরি এড়িয়ে গেল। পুষ্পকে বলে, তুই যা, জুতো রেখে আয়। পিউ মাথা নাড়ল। মারিয়া শান্তাকে বলল, তাহলে চল আমরা আমাদের কাজে যাই। সাদিপ নিষ্প্রভ কণ্ঠে বলল, এমন ভাব করেছে যেন পৃথিবী উদ্ধার করতে যাচ্ছে। মারিয়া দাঁত চেপে বলতে গেল কিছু। পুষ্প অবস্থা বেগতিক বুঝে বলল, উফ ভাইয়া তুমি না, এই তুমি চলো না আমার সাথে। সাদিপের বাহু আঁকড়ে হাঁটা হরল সে। আপাতত পরিবেশ শান্ত করার উদ্দেশ্য। পিউ যেতে যেতেই থেমে গেল। ওদের পিছন থেকে দেখে মুচকি এসে উৎফুল্ল কণ্ঠে বিড়বিড় করল, রাবণে বাদানে জড়ি। ইকবাল খেয়ে দিয়ে উঠল সবে।
পেট কানায় কানায় ভর্তি, একটু জল রাখো, ওই জায়গা হবে না। ওর টেবিলে দায়িত্ব ছিল। মোতালিব ধূসরের বন্ধু বলে একটু বেশি সমাদর করেছে, আর সে সমাদরে তোপে এখন হাঁটতে গেলেও পেটের খাবার লাফিয়ে উঠছে। সে চেয়ার ছেড়ে একবার চারপাশ তাকালো। জোয়ান জোয়ান ছেলেদের গিজ গিজ করছে, এরকম জায়গা পুষ্প আছে ভাবতেই তার গা কাটা দিচ্ছে। মেয়েটা মারাত্মক সুন্দরী, ঢাকায় থাকলে তার ঘুম হয় না রাতে, আর সেখানে এত ক্রোশ দূরে থাকলে তো হয়েই গেল। একটু বেশি ভালোবাসে যে, অথচ পুষ্প সেসব বোঝে না। কিছু বলবে নিষেধ করলে ভাবে সন্দেহ করছে। শাড়ি পরতে মানা করায় কত ঝগড়াই না করেছিল সে নিশ্চিত। শাড়ি বলে পুষ্পকে আস্তা একটা পরীর মতন লাগতো। তখন যদি কারো পছন্দ হয়ে যেত, কোনো মুরব্বী যদি ছেলের বউ হিসেবে পছন্দ করতেন, তখন কি হতো? কিন্তু এসব মেয়েটাকে কে বোঝাবে? তার ধারণা পুরুষের ভালোবাসা বুঝতে নারীর কয়েকবার জন্ম নেওয়া প্রয়োজন। এক পুরুষকে বুঝতে যাদের এক জনম ফুরিয়ে যায়, সেখানে মন বোঝা তো দূরের ব্যাপার। ইকবাল ভাবনা চিন্তা করতে করতে ট্যাপের দিকে এগুলো। উঠানে একপাশে একটা ছোট ট্যাপ বসিয়েছে রাশিদ। পানির লাইন আসছে সরাসরি ট্যাঙ্কি থেকে। এই আয়োজনে আজকের জন্য বরাদ্দ, যাতে অতিথিরা খেয়ে সানন্দে হাত ধুতে পারে। ইকবাল ঝুঁকে ট্যাপ ছাড়ল, সাবান দিয়ে কষলে কষলে হাত ধুয়ে সোজা হতেই পুষ্প এসে দাঁড়ালো সামনে। আচমকা এসে যাওয়া থমথমে খেলো সে। ততস্থ হয়ে দীর্ঘ হেসে বলল, কী খবর মাই লাভ? এখানে আসার কারণ? পুষ্প সশক্ত। ইকবাল টেনে টেনে বলল, তুমি যেখানে আমি সেখানে। সে কি জানো না? ঢং বাদ দাও, হুট করে এভাবে চলে এলে। ধূসর ভাই সন্দেহ করলে কি হতো? চাপাসারে হাসল ইকবাল, বলল, করেনি তো। করলে আমি জানতাম করবে না। সব জানতা সমরেশ তুমি না। আর পরে ভাষণ। পুষ্প চেঁচে গেল, ফাজলামো করো না, আমি চিন্তায় মরছি। ইকবাল, আর তুমি? তোমার আবার চিন্তা? তুমি চিন্তায় থাকো নাকি মানুষকে চিন্তায় রাখো? কাল থেকে ফোন বন্ধ কেন? পুষ্প উত্তর দিল না, কপাল কুঁচকে অন্যদিকে চেয়ে রইল। ইকবাল টেবিলের ওপর থেকে টিস্যু এনে হাত মুছতে মুছতে বলো, তুমি জানো তোমাকে ফোন না পেয়ে আমার টেনশন হয়। আগে একবার বলেছিলাম যাই হোক ব্লক করবে না, তাহলে আবার কেন? বড় হবে না পুষ্প? পুষ্প তাকালো, কিছু বলতে গিয়ে একবার আশেপাশে দেখলো। আসতে কিন্তু কাঠ গলা বলো, আমি তোমাকে বলেছিলাম আমার গলা শুনে তারপর হ্যালো বলতে, অথচ তুমি কি করলে? আগে কথা বলে ভরিয়ে ফেলে। পিউ ঠিক বুঝতে পেরেছে ওটা তুমি। ও যদি ধূসর ভাইকে বলে দেয় তখন? ইকবাল নিরুদ্বেগ দিলে তখনই দিত। ও কিছুই বোঝেনি। তোমার মতো বেশি বোঝা পাবলিক সে না। ও ভালো মেয়ে, তুমি একা সব বোঝো। বাকি সবাই ঘাসে মুখ দিয়ে চলে কারণ তারা গরু। ইকবাল ভুল শুধরে দেওয়ার ভঙ্গিতে বলে, উফ গাভী, কারণ তুমি মেয়ে। পুষ্প চোখ রাঙাতে হেসে ফেলল। টানা 3 দিন পর চোখের সামনে মনের মানুষ আর তার ঝরঝরে হাসি দেখে পুষ্প রাগ কমে গেল, তবে দমে যাওয়া না। চোখ ফিরে বলল, এভাবে এসে ঠিক করনি। কি করব বলো মশপুরানি? প্রেম এমন কালো জাদু করেছ, সুতোর টান পড়লে ভুল ভুলে যাই। আজও গিয়েছি, তাই তো ছুটে এলাম। পুষ্প চোখে তাকিয়ে হেসে ফেলে। ইকবালের পেছন থেকে আমজাদকে আসতে দেখলো হঠাৎ। সে আনিসের সাথে কথা বলতে বলতে আসছেন, দেখিনি এদিকে। পুষ্প ভীত কণ্ঠে বলল, এই রে, আব্বু আসছেন। তারপর দ্রুত পায়ে দৌড় গেল। ইকবাল দীর্ঘশ্বাস ফেলে পেল। সব শ্বশুরই জামাইদের জীবনে প্রধান প্যারা। আমজাদ খেয়াল করেনি ওকে, পাশ কাটিয়ে যাচ্ছিল আকস্মাৎ। ইকবাল বলল, আসসালামু আলাইকুম। লম্বা চওড়া সালাম, আর হঠাৎ কথা বলায় ভদ্রলোক ভরকালেন। হতভম্ব নজরে চেয়ে ইকবালকে দেখে ভুর গুটিয়ে বলেন, তুমি ইকবাল না? ইকবাল মনে মনে বলল, এই শুরু হলো, ব্যাটার কপাল গোছানো। মুখে হেসে বলল, জি আঙ্কেল, তুমি এখানে? ধূসরের সাথে দেখা করতে এলাম। আমজাদ সিরিয়াস হয়ে শুধালেন, কেন, কি দরকার? এমনি আঙ্কেল, কোনো দরকার নেই। ও আমার বেস্ট ফ্রেন্ড তো, ওকে ছাড়া ঢাকায় ভালো লাগছিল না। তাই নাকি? কিন্তু আমার কেন যেন তোমার কথা বিশ্বাসযোগ্য মনে হলো না। কেন বলো তো বাবা? তোমার চেহারা দেখলে কেমন চোর চোর ভাব পাচ্ছি। ইকবালের মেকি হাসি মুছে গেল। বিড়বিড় করে বলো, কি সে আনলো? ঘুরিয়ে পেঁচিয়ে অপমান করে দিল। বলল, না না আঙ্কেল, সত্যি বলছি। আমজাদ মাথা নাড়ালেন।
মিথ্যা না বলাই ভালো। আমি চাই না তুমি মিথ্যা বলো। ধূসর রাজনীতি ভূত যত ছাড়তে চাইছে তত ঘাড়ে চেপে বসে। শুরুটা অবশ্য তোমার জন্যই। তুমি তো ওকে সাহায্য করেছিলে উচ্ছন্ন যেতে। ইকবাল বেখেয়ালে বলো, জি আঙ্কেল। ইয়ে না আঙ্কেল, আমি তো ওকে বারণ করে পার্লামেন্টে না আসতে। আপনার অফিসে থাকুক, ও তাই চাই। আমজাদ সন্দিহান কণ্ঠে বলল, তাহলে নিজে ছাড়ছ না কেন? ইকবালের কথা বন্ধ হয়ে গেল। আমজাদ শিকদার বাঁকা হাসলেন, কাঁধ চাপড়ে বললেন, তাড়াহুড়া নেই, সময় আছে শুধরানোর, ভেবেচিন্তে এগিয়েও। মনে না হয় যে বয়স শেষ অথচ কপাল চাপড়ানো শেষ হলো না, বুঝেছ? ইকবাল মাথা দোলায়। আমজাদ শিকদার বললেন, খেয়েছ? জি চলো আনিস। তারপর এগিয়ে গেল সামনে। ইকবাল মুখ কুচকে চেয়ে রইল, বিড়বিড় করল, শালা শ্বশুর একটা জিনিস, এর জামাই হতে জান বেরিয়ে যাবে কনফার্ম। শেষমেশ মেয়েপক্ষ জিতল। হাত ধোয়ানো আর জুতো লুকানো বাবদ আরও 8,000 টাকা হাতালো তারা। আর সেই নিয়ে সাব্বিরকে ঝাড়ছে সবাই। গেটে খুচরো ধরানোর প্ল্যান তারই ছিল। ছেলেটা চুপসে থাকলে সারাক্ষণ কোনো বুদ্ধি তার খাটানো কোথায়? জুতা এমন জায়গায় রেখেছিল পিউ, খুঁজে পাওয়া তো দুঃসাধ্য। খাওয়া দাওয়া সব কিছু পাট চোকাতে প্রায় 3টা বাজলো। সব শেষে বর নিয়ে ঢোকা হলো বাড়ির ভিতরে। বর্ষাকে নামানো হলো নিচে। বসার ঘরে আসন বিছিয়ে দুজনকে মুখোমুখি বসানো হয়। কাজী সাহেব বিয়ে পড়ানো। পিউ এক কোনায় চুপচাপ দাঁড়িয়েছিল। জটলার ভিতর ভুলও যায়নি, যথেষ্ট শিক্ষা হয়েছে তার। কালকে এই ঘটনার পর আবার ধূসরের হুমকি, এরপর গিয়ে ভিড় ঠেলে দাঁড়াবে? তার কলিজা তো সাহস নেই। বিয়ে পড়ানোর মধ্যেই শুরু হলো বর্ষার কান্না। প্রথম দিকে গুনগুন করে কাঁদলেও একটা সময় চিচিৎ শুরু হয়। ময়নুমা খাতুন মেয়েকে জড়িয়ে কাঁদতে কাঁদতে মুছে দিয়েছেন। আত্মীয় স্বজনের মধ্যে একটা মানুষের চোখ শুকায় নেই। বেলাস শক্ত হাস্যরসিক দুষ্ট ছেলেটাও চক্ষু দুটো লাল হয়ে ফুলে গিয়েছে। মারিয়া হেঁচকে উঠেছে। পুষ্পমিনা বেগম, তার বোন শিউলি বেগম, রূপসা, কেউ বাদ নেই। কান্নার শব্দে বিয়ে বাড়ি শোক স্তব্ধ মুহূর্ত। কাকে ধরে কাকে সামলাবে হিমশিম খাচ্ছে পুরুষগণ। রাশির চোখ মুছছেন বারবার, অশ্রু বাঁধ ভাঙছে না। অনেকক্ষণ নিজেকে ধরে রাখলেও আমজাদ শিকদার কাঁধে হাত রাখতে গা ভেঙে কেঁদে ফেললেন। এর মধ্যেই বর্ষা এসে বুকে আছড়ে পড়ল। আর সহ্য করা গেল না। রাশির শব্দ করে কেঁদে উঠলেন। বেলাল এসে পাশে দাঁড়ালো, ছোট্ট কণ্ঠে বলল, আপু যাস না। বর্ষাকে আর দেখে কে? সে ডান হাতে ভাইকে জড়িয়ে ধরল, হা হুতাশ করে কাঁদে। পেছনে ফিরে বোন বন্ধু সবাইকে খোঁজে। বরপক্ষের লোকজন, এলাকা অনেক মানুষের সমাগম ঠেলে চোখ পৌঁছায় না সেখানে। সে খামচে ধরে বাবার পাঞ্জাবি, যাবে না, কিছুতেই যাবে না। একটা সময় জ্ঞান হয়ে বাবার গায়ে ওপর ঢলে পড়ে। রাশির চোখ মুছে সৈকতকে বললেন, ওকে নিয়ে যেতে হবে এক্ষুনি। জেগে গেল, যেতে চায় না। বর্ষাকে বুকের সাথে চেপে ধরে ধরে গাড়ি অবধি এলেন রাশিদ। সৈকত উঠল আগে, অবচেতন মেয়েটাকে মাইক্রোতে বসাতে সে বুকে নিল। রাশিদ ভেজা কণ্ঠে বলল, আমার মেয়েটাকে দেখো বাবা। চিন্তা করবেন না বাবা, আমি ওকে দেখে রাখবো। রাশিদ স্বস্তি মাথা নাড়লেন। বাড়ি মূলত দরজার কাছে তখন প্রচণ্ড ভিড়। যারা বিয়ে খেতে আসেনি তারা অবধি দাঁড়িয়ে। মারিয়া শ্বাসকষ্ট আছে, কাঁদলে নিঃশ্বাস নিতে পারে না। রৌনক মারা যাওয়ার পর সময় দেখেছিল ধূসর, সে চাচ্ছিল গেটের দিকে। মারিয়াকে কাশতে কাশতে চেয়ারে বসতে দেখে দাঁড়িয়ে গেল। মেয়েটার বুকে হাত দিয়ে শ্বাস নিচ্ছে। ধূসরের অবস্থা ভালো না দেখে এগিয়ে এলো। নরম স্বরে শুধালো, খারাপ লাগছে মারিয়া? সে তাকালো, চক্ষু গহ্বরে পানি নিয়ে বলল, বর্ষা চলে গেছে তাই না ভাইয়া? হ্যাঁ। একটু জড়িয়েও ধরতে পারলাম না। বলতে না বলতেই ঠোঁট ভেঙে কেঁদে ফেলল মারিয়া। ধূসর মাথায় হাত বুলিয়ে বলল, কেঁদো না, দেখো তো হবে আবার। তা মনে হলো ঠিক। রৌনকের সান্ত্বনা পেল। ভাইয়ের মাথায় হাত বোলায় কান্নার দিক বিদিক শূন্য হয়ে ধূসরের কোমর আঁকড়ে ধরল দুহাত। হুতাশন করে বলল, আমার সব কাছের মানুষ দূরে চলে গেল ভাইয়া। প্রথমে ভাইজান গেল, এখন বর্ষাটাও।
মারিয়া এভাবে জড়িয়ে ধরা ধূসরের মোটো অস্বস্তি হলো না। সে স্বাভাবিক চুল হাত বোলাতে বোলাতে সান্ত্বনা দিল, বোকা মেয়ে, পরশু দেখা আবার, কেঁদো না, শরীর খারাপ করবে। বসার ঘর তখন শূন্য। যে কজন আছে তারা ময়নুমা খাতুনের ঘরে চেষ্টা করছে তার জ্ঞান ফেরানো, বাকিরা এগিয়ে দিতে গিয়ে বসাদের শান্তা, সুপ্তি আর রোহানকে দেওয়া হয়েছে তার সঙ্গে। পিহুকে বলা হলো মিনা বেগম দিল না ওর পরীক্ষার জন্য। কাল তারা রওনা করবে। আবার মেয়েটা বড় হলে বুদ্ধি হয়নি, নিজেকে সামলে রাখতে পারবে। অথচ তিনি জানেন না, তিনি বললেই পিউ যেত না। সে কি ধূসরকে ফেলে কোথাও যায়? আর ধূসর দিত? পিউ এত লোকের মধ্যে আশেপাশে তাকিয়ে ধূসরকে খুঁজল, না পেয়ে বাড়ির দিকে এগুলো। সদর দরজা পা রাখতেই সামনের দৃশ্য থেকে থমকে দাঁড়ালো। মাথায় পড়ল বজ্রপাত। সে সম্মতি চেয়ারে বসে মারি আর ধূসরে জড়িয়ে ধরা ওর হাত দুটো দেখে